আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাকিব ভুইয়া। তো আজকে আমরা আলোচনা করব রেসপিরেটরি ফিজিওলজির প্রথম ভিডিও ভেন্টিলেশন টপিক থেকে। তাহলে ভেন্টিলেশন টপিকের মেইন টপিকটা হচ্ছে রেসপিরেশন। তাহলে আমরা রেসপিরেশন বলতে কি বুঝি? যে রেসপিরেশন বলতে আমরা বুঝি টু প্রোভাইড অক্সিজেন টু দ্য টিস্যু অ্যান্ড রিমুভ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য বডি। অর্থাৎ বডিতে আমরা অক্সিজেন নিব, দেন সেই অক্সিজেন থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে বডি থেকে এক্সট্রাক্ট করে দেওয়ার যে প্রসেস সেটাকে আমরা বলা হয় রেসপিরেশন। তাহলে রেসপিরেশনের দুইটা টাইপ, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এক্সটার্নাল রেসপিরেশনটা কি? যে আমাদের যে অ্যাটমসফিয়ারে ফেয়ার আর হচ্ছে লাংস, এই অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন লাংসে আসবে এবং লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে চলে যাবে। এই প্রসেসটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। দেন লাংস থেকে অক্সিজেনটা যাবে সেলে, দেন সেল থেকে কার্বন ডাইঅক্সাইড যাবে লাংসে, এটাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন। এটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে আমাদের ইজিলি মনে থাকবে। তাহলে ধরি এটা হচ্ছে আমাদের লাংস, দেন আমরা যখন শ্বাস নেই তখন অক্সিজেন কী করে দিক দিয়ে চলে আসে কোথায়? এলবোলাসে। তাহলে আমাদের এখানে লাংসে কী চলে আসলো? এলবোলাসে চলে আসলো হচ্ছে অক্সিজেন। তাহলে এটা হচ্ছে আমাদের অক্সিজেন। দেন এই অক্সিজেন অ্যাটমসফিয়ার থেকে কোথায় আসলো? এলবোলাসে। আবার এই এলবোলাসের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড, সেই কার্বন ডাই কোথায় চলে যাবে? আমাদের অ্যাটমসফিয়ার চলে যাবে যখন আমরা এক্সপিরেশন করব। তাহলে মনে রাখতে হবে রেসপিরেশনের দুইটা ফেজ। একটা হচ্ছে ইন্সপিরেশন, যেটা হচ্ছে ইনফ্লো অফ এয়ার বা অক্সিজেন লাংসের ভিতরে আসবে, এবং ইন্সপিরেশনে 2 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ এই যে আমরা যে অক্সিজেন গ্রহণ করতেছি এটাকে আমরা বলতেছি ইন্সপিরেশন। আর এক্সপিরেশন হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড বডি থেকে এক্সট্রাক্ট করে দিচ্ছি সেটা হচ্ছে এক্সপিরেশন। মনে রাখবেন এক্সপিরেশন হচ্ছে 3 সেকেন্ড সময় লাগে, কারণ এটা হচ্ছে একটা পেসিভ প্রসেস। আর ইন্সপিরেশন হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, এই জন্য এটাতে সময় লাগে 2 সেকেন্ড। আর এক্সপিরেশন হচ্ছে একটা পেসিভ প্রসেস, এই জন্য সময় লাগবে 3 সেকেন্ড। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তারপর হচ্ছে কি হচ্ছে কাহিনী আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। এই অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনটা আসলো এলবুলাসে, দেন সেই এলবুলাস থেকে ডিফিউশনের মাধ্যমে অক্সিজেনটা চলে আসবে আমাদের যে পালমোনারি বেইন, সেই বেইনে। দেন এই পালমোনারি বেইন থেকে অক্সিজেনটা দেখেন কোথায় চলে আসবে? আমাদের লেফট এট্রিয়ামে। দেন লেফট এট্রিয়াম থেকে কোথায় চলে আসবে? লেফট ভেন্টিকলে। দেন সেই লেফট ভেন্টিকল থেকে অক্সিজেনটা কোথায় চলে যাবে? আমাদের যে অ্যাওয়ারটা, এই অ্যাওয়ারটা দিয়ে দেন সে সারা বডিতে চলে যাবে। তাহলে আমরা যদি একটা সেলুলার লেভেল পর্যন্ত দেখি, দেন এই অক্সিজেনটা কী করতেছে? অ্যাওয়াটা দিয়ে দেন ছোটো ছোটো ধমনী বা আর্টারি, দেন আর্টারিয়াল হয়ে ক্যাপিলারিতে চলে আসবে। তাহলে হচ্ছে আমাদের ক্যাপিলারি। তাহলে এই ক্যাপিলারিতে অক্সিজেনটা কী করবে? ডিফিউশনের মাধ্যমে চলে আসবে আমাদের সেলে। দেন এই সেলে কী আছে আমরা জানি? গ্লুকোজ। কারণ গ্লুকোজে কী হয়? অ্যাবজর্পশন হয়ে প্রতিটা সেলে চলে আসে। দেন এই অক্সিজেন কী করবে? গ্লুকোজের সাথে মিলে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি, যেটা আমরা জানি গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের মাধ্যমে আমাদের এই কাজটা হয়ে থাকে। তাহলে এক অণু গ্লুকোজকে অক্সিজেন ভেঙে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি। দেন এই কার্বন ডাইঅক্সাইড কী করবে? এই কার্বন ডাইঅক্সাইড চলে যাবে আমাদের ক্যাপিলারির ব্যানাস ইন্ডে, আর অক্সিজেনটা কোথায় ছিল? আর্টারিয়াল ইন্ডে। আপনার চিত্র দেখে বুঝতে পারতেছেন, যেহেতু লাল করছি তার মানে আর্টারি, আর যেহেতু একটু নীল ব্লু কালার তাহলে হচ্ছে ক্যাপিলারি ইন্ডে মানে ব্যানাস ইন্ড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডগুলো কী করবে আবার? দেন আমাদের যে সিস্টেমিক যে ব্যানাস সার্কুলেশন, মানে ইনফিরিয়র ব্যানাকা বা সুপিরিয়র ব্যানাকা বা এগুলোর মাধ্যমে কোথায় চলে আসবে? ব্যাক করে চলে আসবে হচ্ছে আমাদের রাইট এট্রিয়ামে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডগুলো কোথায় চলে আসতেছে? রাইট এট্রিয়ামে। দেন এই রাইট ভেন্টিকল, এই রাইট ভেন্টিকল থেকে পরে কী করবে? এই কার্বন ডাইঅক্সাইডগুলো আমাদের এই যে পালমোনারি ধমনী হয়ে চলে আসবে আমাদের এই যে এলবুলাসে। দেন এই এলবুলাস থেকে কী করবে? সেই কার্বন ডাইঅক্সাইডটা ডিফিউশন হয়ে চলে আসবে এলবুলাসে, দেন এলবুলাসে এসে বেড়ে গেল। তাহলে আমি যদি আবার একটু সামারি করি, যে অ্যাটমসফিয়ার এয়ার থেকে আসলো অক্সিজেন, দেন সেই অক্সিজেন কোথায় গেল? পালমোনারি বেনে। দেন সেই পালমোনারি বেন থেকে অক্সিজেন কি কোথায় চলে আসলো? লেফট এট্রিয়াম। দেন লেফট এট্রিয়াম থেকে কোথায় আসলো? লেফট ভেন্টিকল।
দেন লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় চলে গেল অ্যাওয়ার্টা, দেন অ্যাওয়ার্টা থেকে কোথায় চলে গেল আমাদের সেলুলার লেভেলে, দেন এই সেলুলার লেভেলে গিয়ে ক্যাপিলারি থেকে কী গেলো সেলে আসলো, আইসা এসে গেলো কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি, সেন এটিপি কী করলো আমাদের ক্যাপিলারির ব্যানাসিন দিয়ে, দেন হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা থেকে চলে আসলো আমাদের যে রাইট এট্রিয়াম, দেন রাইট ভেন্ট্রিকল, দেন পালমোনারি অ্যাওয়ার্টা হয়ে আলটিমেটলি পালমোনারি ক্যাপিলারি, দেন হচ্ছে এলভিউলাসের বডি থেকে বের হয়ে গেল। তাহলে এই যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটাকে আমরা বলতেছি রেসপিরেশন। তাহলে অক্সিজেন ঢুকলো, দেন সেলের ভিতরে সেলুলার লেভেলে গেলো, গিয়ে মেটাবলিসে কার্বন ডাইঅক্সাইডের ভিতরে গেলো, দেন সেই কার্বন ডাইঅক্সাইড আবার লাংসে আসলো, আইসা বডি থেকে এক্সপিরিট হয়ে গেল। এই টোটাল প্রসেস আমরা বলতেছি রেসপিরেশন। তাহলে রেসপিরেশনের এই যে অ্যাটমসফিয়ার এয়ার থেকে লাংস পর্যন্ত এই যে সম্পর্কটা অক্সিজেন ঢুকতেছে কার্বন ডাইঅক্সাইড বেরোতেছে, এটাকে আমরা বলি ইন্টারনাল এক্সটার্নাল রেসপিরেশন। তাহলে এক্সটার্নাল রেসপিরেশন কি? এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে এয়ার বা অ্যাটমসফিয়ার টু লাংস। দেন এই লাংস থেকে এটা হচ্ছে সেলুলার লেভেলে গেল, দেন সেল থেকে আবার লাংসে ফিরে আসলো, এটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেসপিরেশন। তাহলে ইন্টারনাল রেসপিরেশন কি? লাংস টু সেল, হ্যাঁ, এটাকে আমরা বলি ইন্টারনাল রেসপিরেশন। তাহলে আজকে সবাই রেসপিরেশনের যে দুটো টাইপ, এক্সটার্নাল রেসপিরেশন এবং ইন্টারনাল রেসপিরেশন সবাই বুঝতে পেরেছেন। আর ফেস তো বললাম এই দুটো ইন্সপিরেশন এক্সপিরেশন। দেন আমরা দেখবো ফাংশন অফ দ্য লাংস। আমরা সবাই ভাবি লাংসের মনে একটাই কাজ যে রেসপিরেটরি ফাংশন, না, এখানে লাংস গ্যাসিয়াস এক্সচেঞ্জ ছাড়াও আরও কিছু কাজ করে। একটা কি মেটাবলিক ফাংশন, সে কী করে সারফেক্টেন্ট রিলিজ করে। সারফেক্টেন্ট হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা কী করে ওদের লাংসের সারফেস টেনশনটাকে কমায়। তারপর হচ্ছে কিছু এন্ডোক্রাইন ফাংশন আছে, যেমন এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম বা এসিই, এটা হচ্ছে লাংস থেকে আসে। আমরা জানি এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2-তে কনভার্ট করতে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে এসিই বা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা আসে লাংস থেকে। এবং এই এনজিওটেনসিন কী করে আমাদের ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। তাহলে বুঝতে পারছেন যে এই এনজাইমটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য, এবং এই গুরুত্বপূর্ণ এনজাইমটা কোথা থেকে আসে? লাংস থেকে আসে। তারপর হচ্ছে এক্সক্রিটরি ফাংশন। এক্সক্রিটরি ফাংশন কি? এক্সক্রিটরি ফাংশন হচ্ছে আমাদের যে ভোলাটাইল যে সাবস্টেন্স, যেমন অ্যাসিটোন, আমরা জানি কিটোন বডির একটা ফর্ম কি অ্যাসিটোন। এই অ্যাসিটোনটাকে বডি থেকে এক্সক্রিট করে কে? এই লাংস। আমরা জানি আমাদের নন ভোলাটাইল সাবস্টেন্সগুলো হচ্ছে এক্সক্রিট হয় কিডনি দিয়ে, আর ভোলাটাইল সাবস্টেন্সগুলো এক্সক্রিট হয় কি দিয়ে? আমাদের লাংস দিয়ে। তারপর হচ্ছে কিছু প্রোটেকটিভ ফাংশন। প্রোটেকটিভ ফাংশন কি? এই আমাদের লাংস কী করে? কিছু মিউকাস সিক্রেশন করে। এই মিউকাস সিক্রেশন করে আমাদের শরীরের ভিতরে এই নোজ দিয়ে বা নাক দিয়ে যেই বিষাক্ত পদার্থ বা হচ্ছে যেই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো ঢুকতে চায় সেগুলো কী করে? সেগুলোকে আটকে দেয় এবং আমাদের বডিকে প্রোটেকশন হিসেবে প্রোটেক্ট করে। তারপর হচ্ছে রিজার্ভিয়র অফ দ্য ব্লাড। মনে রাখবেন লাংসে কিন্তু সর্বোচ্চ 450 বা 400 ml পর্যন্ত ব্লাড রিজার্ভ থাকতে পারে। যখন আমরা লাইং পজিশনে থাকি তখন সর্বোচ্চ পরিমাণ ব্লাড লাংসে থাকতে পারে। তারপর হচ্ছে আমাদের যে বডির অ্যাসিড বেস ব্যালেন্সটা এটা মেনটেন করে কে? লাংস। তাহলে হচ্ছে আমাদের লাংসের ফাংশন। তাহলে এটা হচ্ছে রেসপিরেটরি ফাংশন, আর বাকিগুলো হচ্ছে নন রেসপিরেটরি ফাংশন। তারপর আসেন মেকানিজম অফ পালমোনারি ভেন্টিলেশন। তাহলে আমাদের যে এই লাংসের যে পালমোনারি ভেন্টিলেশনটা, এটা মেকানিজম কি? এই পালমোনারি ভেন্টিলেশনের 3টা মেকানিজম কাজ করে। একটা হচ্ছে মাসল, রুল অফ মাসল, দেন রুল অফ ইন্টারঅ্যালভিওলার প্রেশার, দেন হচ্ছে রুল অফ ইন্টারপ্লুরাল প্রেশার। এই 3টার মাধ্যমে আমাদের কী হয়? ভেন্টিলেশনটা বা রেসপিরেশনটা হয়ে থাকে। তাহলে আমরা প্রথমে দেখব রুল অফ মাসল, যে মাসল কীভাবে আমাদের রেসপিরেশনে সাহায্য করে। এখন রুল অফ মাসলটা বোঝার আগে আমরা বুঝতে হবে আমাদের রেসপিরেশন কয়টা ফেজ? 2টা, ইন্সপিরেশন, এক্সপিরেশন। এখন আমরা যখন নর্মালি রেসপিরেশন ইন্সপিরে করি সেটাকে আমরা নর্মাল ইন্সপিরেশন, আর যখন আমাদের ফোর্সফুলি দরকার হয় তখন আমরা বলি ফোর্সফুল ইন্সপিরেশন। তাহলে মনে রাখবেন নর্মাল ইন্সপিরেশন হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, যেহেতু এখানে মাসল ইনভলভ আছে। তো যেহেতু অ্যাক্টিভ ইনভলভমেন্ট এবং মাসল ইনভলভ আছে, তাহলে কোন কোন মাসল ইনভলভ থাকে? একটা হচ্ছে ডায়াফ্রাম, একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। মনে রাখবেন মেইন মাসল হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম হচ্ছে আমাদের মাসল অফ রেসপিরেশন, যেটা হচ্ছে মেইন মাসল। আর যদি আমরা ফোর্সফুলি ইন্সপিরেশন করি সেটাও একটা অ্যাক্টিভ প্রসেস। এখানে কি হয়? আমরা ডায়াফ্রামটাকে ফোর্সফুলি কন্ট্যাক্ট করাই, এবং ডায়াফ্রাম আমরা জানি থাকে কী অবস্থায়? সে হচ্ছে দোলক অবস্থায় থাকে, এবং সে যখন ইন্সপিরেশন নেয় তখন কী করে? সে একটু ফ্ল্যাট হয়ে যায়। মনে রাখবেন এই ফ্ল্যাটেনিংটা 7 সেন্টিমিটার মতো ডিসেন্ট হতে পারে যখন আমরা ফোর্সফুলি ইন্সপায়ার করি। এছাড়াও
এই ডায়াফ্রাম এবং এক্সট্রা ইন্টারকোস্টাল মাসলের সাথেও আরও কিছু মাসল কী করে হেল্প করে ফোর্সফুল ইন্সপিরেশন কী কী স্টানোক্লেডোমাস্টাইড মাসল, স্কেলিনাস এন্টেরিয়র, সেরাটাস এন্টেরিয়র মাসল। তাহলে আপনাদের এই কথাগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা জানি এক্সপিরেশন। তাহলে এক্সপিরেশনের দুইটা ফেজ, একটা হচ্ছে নর্মাল এক্সপিরেশন, একটা হচ্ছে ফোর্সফুল এক্সপিরেশন। নর্মাল এক্সপিরেশন কি? এটা একটা প্যাসিভ প্রসেস। তাহলে প্যাসিভ প্রসেস মানে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ইলাস্টিক রিকোয়েল অফ দ্য লাংস অ্যান্ড চেস্ট ওয়াল। আমাদের লাংস এবং চেস্ট ওয়ালটা আমরা জানি ইলাস্টিক, তাই না? তাহলে এই ইলাস্টিক রিকোয়েল হওয়ার কারণে কী হয়? আমাদের এক্সপ্রেশন হয়ে থাকে। এখানে কি হয়? ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলটা কী হয়? রিল্যাক্স হয়ে যায়, দেন আগের অবস্থায় ফিরে আসে এবং আমাদের নর্মাল এক্সপ্রেশনটা হয়ে থাকে। যেহেতু এখানে মাসল ফোর্সফুলি বা মাসল ডিরেক্টলি ইনভলভ না, সেজন্য এটাকে আমরা বলি পেসিভ প্রসেস। তো হচ্ছে ফোর্সফুল এক্সপ্রেশন, এটা আবার একটা অ্যাক্টিভ প্রসেস। কারণ কি? এখানে কি হয়? আমাদের যে অ্যাবডোমিনাল যে মাসলগুলো সেগুলো কন্ট্যাক্ট করে এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলটা কি কন্ট্যাক্ট করে। এটা কখন আমরা করি? ফোর্সফুল অ্যাকশন আমরা কখন নেই? যখন আমরা এক্সারসাইজ করি, তখন আমাদের বেশি বেশি এটিপি দরকার, তখন বেশি বেশি মেটাবলিজম দরকার। এই বেশি বেশি মেটাবলিজমের জন্য কী হয়? আমাদের ফোর্সফুলি এক্সপ্রেশন করে বডি থেকে কার্বনগুলোকে বের করে দিতে হয়। তাহলে আমরা আশা করি এই যে এক্সপিরেশন এবং ইন্সপিরেশনের দুইটা টাইপ, নর্মাল এবং ফোর্সফুল ইন্সপিরেশন, ফোর্সফুল এক্সপিরেশন, এই টাইপগুলো আমরা বুঝতে পেরেছি এবং কোন কোন মাসল ইনভলভ সেগুলো আমরা বুঝতে পেরেছি। এবার সেন যে এই যে এতক্ষণ যে পড়লাম যে ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আমাদের রেসপিরেশন সাহায্য করে, কীভাবে করে সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা জানি মেনকে ডায়াফ্রাম। ডায়াফ্রামটা কী করে? ডায়াফ্রাম হচ্ছে কন্ট্যাক্ট করে। এই ডায়াফ্রাম যখন কন্ট্যাক্ট করে, আমরা চিত্র দেখে পড়লে হয়তো বা আশা করি সবাই বুঝতে পারবেন। দেখেন, এটা আমাদের থোরাসিক ক্যাভিটি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের রিবস, এটা হচ্ছে আমাদের স্টারনাম, আর এটা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে ডায়াফ্রাম নর্মালি কী থাকে? ডায়াফ্রাম নর্মালি হচ্ছে এরকম দোলক অবস্থায় থাকে, তীরের মতো থাকে। ফলে লাংসটা কী করে? সে চাপ দিয়ে রাখে এবং থোরাসিক ক্যাভিটিটা ছোটো থাকে। ফলে লাংসটা কী থাকে? চাপ খেয়ে থাকে এবং ছোটো হয়ে থাকে। ফলে ভিতরের কনসেন্ট্রেশন বেশি থাকে, ভলিউমটা কম থাকে। আমরা জানি ভলিউমের ব্যস্তানুপাতিক হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে যখন আমরা ইন্সপিরেশন নেওয়া শুরু করি, তখন কি আমাদের এই যে ডায়াফ্রামটা ছিল এরকম দোলক অবস্থায়, সে করে নিচের দিকে নেমে ফ্ল্যাট হয়ে যায়। তাহলে যখন ডায়াফ্রাম যখন ফ্ল্যাট হয়ে যাবে, তাহলে দেখেন এই উপরে এবং নিচের আমাদের যে থোরাসিক ক্যাভিটি, তার আয়তনটা কি হচ্ছে? ভলিউমটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তো ভলিউম যখন বেড়ে যায়, তাহলে থোরাসিক ক্যাভিটি হবে এক্সপ্যান্ড করতেছে, ফলে লাংসগুলো কী করবে? জায়গা পাচ্ছে, এই জন্য লাংস কী করবে? এক্সপ্যান্ড করবে। এবং আমাদের যে এই যে ইন্টারকোস্টাল মাসলগুলো, এই মাসলগুলোর এখানে থাকে কি? পেশি, এগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। তো এই ইন্সপিরেশনের সময় কী হবে? আমাদের এই ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হবে। তারা যখন সংকুচিত হবে, তখন এই পেশিগুলো একটু উপর দিকে উঠবে এবং স্টার্নামটা কী হবে? আপওয়ার্ড হবে। যখন এই ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হবে এবং স্টার্নামটা উপর দিকে উঠে আসবে, তখন আমাদের এন্ট্রোপিস্টাল ডায়ামিটারটা, আমাদের থোরাসিক ক্যাভিটির যে এন্ট্রোপিস্টাল ডায়ামিটার, সেটা কী হবে? বেড়ে যাবে। তাহলে দেখেন, ডায়াফ্রাম নিচে নামার কারণে, ফ্ল্যাট হওয়ার কারণে উপরে নিচে আমাদের থোরাসিক ক্যাভিটির ডায়ামিটারটা বেড়ে গেল। আর ইন্টারকোস্টাল পেশিগুলো সংকোচন করার কারণে, আমাদের স্টার্নামটা উপরে ওঠার কারণে এন্ট্রোপিস্টাল ডায়ামিটার কী হলো? বেড়ে গেল। তাহলে আলটিমেটলি আমাদের কী হচ্ছে? থোরাসিক ক্যাভিটির ডায়ামিটার কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। থোরাসিক ক্যাভিটির ডায়ামিটার যখন বেড়ে যাবে, তখন লাংসটা কী হবে? বেশি জায়গা পাবে, সেজন্য লাংসটা কী হবে? আরও বেশি এক্সপান্ড হবে। তো লাংস যখন এক্সপান্ড করবে, তার ভিতরে আয়তন কী হবে? বেড়ে যাবে। আয়তন যখন বেড়ে যাবে, তার ভিতরের অক্সিজেনের কনসেন্ট্রেশন কী হবে? কমে যাবে। ফলে ভিতরে অক্সিজেনের কনসেন্ট্রেশন কম এবং বাতাসে অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশি, তখন কী হবে? ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন ডিফিউশনের মাধ্যমে কী হবে? আমাদের লাংসে প্রবেশ করবে এবং এভাবে কী হবে? ইনিশিয়েশন হবে ইন্সপিরেশন ফেজ বা ইন্সপিরেশন। তাহলে আমরা একটু দেখার যদি চেষ্টা করি, ডায়াফ্রামটা কন্ট্যাক্ট করলো, ডুমগুলো কী হবে? ফ্ল্যাট হবে, ভার্টিক্যাল ডায়ামিটার অর্থাৎ উপরে নিচে ডায়ামিটারটা কী হবে? বেড়ে যাবে। আর এক্সট্রা ইন্টারকোস্টাল মাসলগুলো যখন কন্ট্রাকশন করবে, আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য স্টার্নাম এন্ড থোরাসিক কেস, কী হবে? এন্ট্রোপিস্টাল ডায়ামিটারটা বেড়ে যাবে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? ইনক্রিজ থোরাসিক ক্যাভিটি ডায়ামিটার। থোরাসিক ক্যাভিটি ডায়ামিটার মানে কী হবে? লাংসগুলো এক্সপান্ড হবে। লাংস যখন এক্সপান্ড হবে, তার ভলিউমটা কী হবে? বেড়ে যাবে। ফলে বাতাস কী হবে? লাংসের ভিতরে প্রবেশ করবে, যেটা আমরা বলি ইন্সপিরেশন। তাহলে এক্সপিরেশন বলছিলাম কি? তার ডিফারেন্ট, তার উল্টা। তাহলে এখানে কী হবে? এখানে হচ্ছে আমরা যদি বলি এক্সপিরেশনের ফেজটা, তাহলে কী হবে? আমাদের ডায়াফ্রামটা ছিল ফ্ল্যাট অবস্থায়, সে উপর দিকে যাবে।
তাহলে উপরে নিচে ডায়ামিটার কী হবে, থোরাসিক ক্যাভিটির ডায়ামিটার কমে যাবে এবং আমাদের এই যে ইন্টারকোস্টাল পেশিগুলো এগুলো কী হয়ে যাবে, রিল্যাক্স হয়ে যাবে, ফলে এগুলো আবার আগের মতো চলে আসবে এবং স্টার্নামটা নিচে থেকে চলে আসবে। তাহলে আমাদের সামনে পিছিয়ে এন্ট্রোপোস্টার ডায়ামিটারটা কী হবে, কমে যাবে। তাহলে এন্ট্রোপোস্টার ডায়ামিটার কমে যাচ্ছে, ভার্টিক্যাল ডায়ামিটার কমে যাচ্ছে ডায়াফ্রাম দোলক অবস্থায় আসার কারণে। তাহলে আলটিমেটলি আমাদের থোরাসিক ক্যাভিটি কী হবে, থোরাসিক ক্যাভিটির ইয়াটা ভলিউমটা কমে যাবে, ফলে লাংসগুলো কী হবে, কন্ট্যাক্ট করবে, যেহেতু লাংসগুলো চাপ জায়গা কমে গেছে সেজন্য লাংসগুলো কী হবে, কন্ট্যাক্ট করবে, ফলে লাংসের ভিতরে ভলিউমটা কী হয়ে যাবে, কমে যাবে, ফলে ভিতরে যে কার্বন ডাইঅক্সাইডগুলো উৎপন্ন হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডগুলোর ঘনত্ব কী হয়ে যাবে, বেড়ে যাবে, যেহেতু লাংস কন্ট্যাক্ট করতেছে। ফলে বাইরের তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কম আর লাংসের ভিতরে বেশি, সেজন্য কী হবে, লাংস থেকে কার্বন ডাইঅক্সাইডটা এক্সপিরেশনের মাধ্যমে এয়ার বাতাসে চলে আসবে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এক্সপিরেশনটা হয়ে থাকে। এখানে এক্সপিরেশনটা যেহেতু একটা পেসিভ প্রসেস, এই জন্য এটা 3 সেকেন্ড সময় লাগে। তাহলে আজকে সবাই বুঝতে পারছো যে মাসল কীভাবে আমাদের রেসপিরেশন মানে ইন্সপিরেশন এবং এক্সপিরেশনটা করাচ্ছে। তারপর সে 2 নম্বর বলছিলাম রুল অফ ইন্টেলবিউলার প্রেশার। তাহলে ইন্টেলবিউলার প্রেশারটা কি? ইন্টেলবিউলার প্রেশারটা হচ্ছে যে প্রেশার ইনসাইড দ্য এলবিউলাস, এই এলবিউলাসের ভিতর যে প্রেশার সেটাকে আমরা বলি ইন্টেলবিউলার প্রেশার। মানে নর্মালি এই এলবিউলাসের ভিতরে যে প্রেশার 760 মিলিমিটার মার্কারি, বা এটাকে আমরা বলি 0 সেন্টিমিটার অফ ওয়াটার। মানে নর্মালি এলবিউলাসের ভিতরে প্রেশার এবং এয়ারের প্রেশার সেম, 760 মিলিমিটার মার্কারি বা 0 সেন্টিমিটার অফ ওয়াটার, যেভাবে মনে রাখতে চান। যখন আমরা ইন্সপিরেশন শুরু করি তখন ইন্সপিরেশন কী হয়, আমাদের এলবিউলাসগুলো কী হয়, এক্সপান্ড হয়। তো এলবিউলাস যখন এক্সপান্ড হবে এই এলবিউলাসের ভিতরে জায়গা কী হয়ে যাবে, বেড়ে যাবে, অর্থাৎ ভলিউমটা বেড়ে যাবে। তো ভলিউম যখন বেড়ে যায় তখন কি হয়, এই এলবিউলাসের ভিতরে যে প্রেশার সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে কমে যায়। কত হচ্ছে, কমে যায় -1। এই -1 হওয়ার কারণে, নেগেটিভ হওয়ার কারণে কী হয়, এয়ার ইন্সপিরেশন সময় বাইরে থেকে এলবিউলাসে চলে আসে এবং ইন্সপিরেশনটা হয়ে থাকে। তাহলে ইন্সপিরেশন কেন হয়ে থাকে, এই এলবিউলার প্রেশারটা নেগেটিভ হয়ে যায়, ফলে এলবিউলাসের ভিতরে একটা নেগেটিভ প্রেশার তৈরি হয়, ফলে বাইরে থেকে এয়ার ভিতর চলে আসে। আবার যখন এক্সপিরেশন করি তখন কি হয়, এলবিউলাসটা 0 থাকে, এটা কী করে, এটা হচ্ছে কন্ট্যাক্ট করে ছোটো হয়ে যায়, ফলে ভিতরে প্রেশার বেড়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড বডি থেকে এলবিউলাস থেকে বাইরে চলে আসে। তাহলে এভাবে কী করতেছে, আমাদের এলবিউলার প্রেশারের মাধ্যমে আমাদের ইন্সপিরেশন এবং এক্সপিরেশনটা হয়ে থাকে। তারপর ইন্টারপ্লুরাল প্রেশার। তাহলে ইন্টারপ্লুরাল প্রেশার মানে কি, আমরা জানি প্লুরার 2টা লেয়ার, একটা হচ্ছে স্যারাস লেয়ার, একটা হচ্ছে ভিসেরাল লেয়ার। তাহলে এই ইন্টারপ্লুরাল স্পেসে যে প্রেশার সেটাকে বলা হয় ইন্টারপ্লুরাল প্রেশার। মনে রাখবেন ইন্টারপ্লুরাল প্রেশার অলওয়েজ নেগেটিভ, কারণ কি এখানে যে লিম্ফেটিক চ্যানেলগুলো থাকে এই লিম্ফেটিক চ্যানেলগুলো কী করে, সাকশন করে করে সবসময় এই জায়গাটা কী করে, নেগেটিভ প্রেশার বানিয়ে রাখে। বা এটাকে আমরা বলতে পারি যে, আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের একটা লাংস, লাংসের এটা হচ্ছে আমাদের প্যারাটাল প্লুরা আর বিসাল বর্ড হচ্ছে লাংসের গায়ে লাগানো থাকে। তাহলে এই বিসাল বর্ডে কী করে, লাংসের গায়ে লাগতে চায় এবং ইনওয়ার্ড মুভমেন্ট করতে চায়, আর প্যারাটাল বর্ড হচ্ছে সে কী করে, আমাদের যে সোমাটিক ওয়াল বা সেল ওয়াল বা আমাদের যে এর সাথে সে আউটওয়ার্ড মুভমেন্ট করতে চায়। তাহলে দুইটা যখন দুই দিকে মুভমেন্ট করে তখন কী হবে, ভিতর জায়গাটা আরও বড় হয়ে যায়, তখন এই এলবিউলার প্রেশারটা ইন্টারপ্লুরাল প্রেশারটা কি আরও বেশি মুড নেগেটিভ হয়ে যায়। এই নেগেটিভ হওয়ার কারণে কী করে, বাতাস হচ্ছে এই পুরোটা যখন এক্সপান্ড করে তখন লাংসটা কী করে, পুরোটা যখন আরেকটু স্পেসটা বেড়ে যায় তখন লাংসটা কী করে, আরও বেশি এক্সপান্ড করার সুযোগ পায়। ফলে লাংস যখন এক্সপান্ড করে তখন লাংসের ভিতরে কী হয়ে যায়, লাংসের ভিতরে হচ্ছে প্রেশারটা নেগেটিভ হয়ে যায়, ফলে অক্সিজেন এভাবে লাংসের ভিতরে প্রবেশ করে। তাহলে মনে রাখবেন ইন্সপিরেশনের সময় শুরুতে এলবিউলাসে প্লুরার ভিতরে প্রেশার থেকে -5 সেন্টিমিটার অফ ওয়াটার। যখন ইন্সপিরেশন নিতে 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 যখন আমরা পিক লেভেলে চলে যাই তখন হয় তখন এর ভিতরে প্রেশার হয়ে যায় -7.5 সেন্টিমিটার মার্কারি। তাহলে এই নেগেটিভ 7.5 সেন্টিমিটার ওয়াটার প্রেশার থাকার কারণে কী হয়, বাতাস লাংসে প্রবেশ করে। তাহলে আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। এখন আপনাদের একটা জিনিস পরীক্ষা করতে পারে, ট্রান্সপালমোনারি প্রেশার মানে কি। ট্রান্সপালমোনারি প্রেশার মানে হচ্ছে এই এলভিউলার প্রেশার এবং প্লুরাল যে প্রেশার, এই দুইটার মাঝখানে যে পার্থক্য সেটাকে বলা হয় ট্রান্সপালমোনারি প্রেশার। তাহলে ট্রান্সপালমোনারি প্রেশারটা কি, আমরা জানি এলভিউলার প্রেশার কত, ইয়ার সময়
অ্যাট দ্য নর্মালি কত থাকে 0, দেন যখন ইন্সপিরেশন নেই তখন হয়ে যায় -1 দেখেন, আবার যখন এক্সপিরেশন করি তখন কী হয়ে যায় +1। তাহলে এইটা হচ্ছে আমাদের এলভিউলার প্রেশারের গ্রাফ। আবার আমরা জানি এক্সপিরেশনের সময় কি থাকে -5 থাকে, যখন ইন্সপিরেশন নর্মালি কি থাকে -5, যখন আমরা ইন্সপিরেশন শুরু করি তখন অ্যাট দ্য পিক অফ ইন্সপিরেশন কী হয়ে যায় সেটা -7.5 সেন্টিমিটার, দেন আমার এক্সপিরেশন হলো -5। তাহলে এই যে গ্রাফটা এটা হচ্ছে ইন্টাপ্লুরাল প্রেশার। তাহলে এই গ্রাফটাকে যখন আমরা একসাথে আঁকবো তখন এই দুইটার মাঝখানে যে গ্যাপটা তৈরি হয় এই গ্যাপটাকে বলা হয়, যে প্রেশার যে গ্যাপটা তৈরি সেটা বলা হয় ট্রান্সপালমোনারি প্রেশার। তাহলে আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন ইন্টারঅ্যালভিওলার প্রেশার কীভাবে আমাদের রেসপিরেশন করায়, ইন্টাপ্লুরাল প্রেশার কীভাবে রেসপিরেশন করায় এবং ট্রান্সপালমোনারি প্রেশার কী। তাহলে মেকানিজম অফ ব্রেথিং যদি বলে তাহলে আমরা 3টা হেডিংয়ে লিখবো, একটা হচ্ছে রুল অফ মাসল, রুল অফ ইন্টারঅ্যালভিওলার প্রেশার, রুল অফ ইন্টারপ্লুরাল প্রেশার। হচ্ছে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সারফেক্টেন্ট। তাহলে সারফেক্টেন্ট কি? সারফেক্টেন্ট হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট রিডিউস দ্য সারফেস টেনশন এবং সিক্রেটেড বাই টাইপ 2 অ্যালভিওলার সেল বা নিউমোসাইট। আমরা জানি নিউমো মানে কি লাংস এবং সাইট মানে সেল। তাহলে আমাদের লাংসের 3 ধরনের সেল আছে, একটা হচ্ছে টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট আর হচ্ছে এলভিওলার ম্যাক্রোফেজ। তাহলে টাইপ 1 নিউমোসাইট কী করে? সে হচ্ছে আমাদের যে এই এলভিওলাসের যে লাইনিং এপিথেলিয়াম সে লাইনিংটা করে গে টাইপ 1 নিউমোসাইট, যে হচ্ছে প্রায় 90%-এর মতো থাকে। আর কিছু সংখ্যক থাকে যারা হচ্ছে আমাদের এরকম লাংসের এলভিওলাসে থাকে, যেগুলো আমাদের টাইপ 2 নিউমোসাইট। এই টাইপ 2 নিউমোসাইটের কাজ হচ্ছে সারফেক্টেন্ট রিলিজ করা। তাহলে সারফেক্টেন্ট কোন সেল থেকে আসে? টাইপ 2 নিউমোসাইট বা এলভিওলার সেল থেকে। এখন এটা কম্পোজিশন যদি দেখি তাহলে এটার মেন কম্পোজিশন হচ্ছে ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিডের এটা মোস্ট কমনলি কোনটা? এটা অবশ্যই ভাইবাতে বলতে হবে ডাইপালমিটোল ফসফোটাইডাল কোলিন, যেটা হচ্ছে 62% থাকে। এছাড়াও ফসফোটাইডাল গ্লিসারল, তারপর হচ্ছে আরও কিছু ফসফোলিপিড আছে সেগুলো থাকতে পারে। তারপর হচ্ছে কিছু নিউট্রাল লিপিড থাকবে, তো কিছু প্রোটিন থাকবে, কিছু কার্বোহাইড্রেট থাকবে। এগুলো আছে আমাদের সারফেক্টেন্টের কম্পোজিশন। তারপর হচ্ছে আমরা যদি বলি এটার ফাংশনটা কি, এই 1 নম্বর ফাংশন যেটা বলতে হবে, না বলতে পারলে ফেল, সেটা হচ্ছে রিডিউস সারফেস টেনশন। আমাদের লাংসটা কী করে? লাংসটা হচ্ছে কলাপস করতে চাই, এই কলাপস যেন না হয় সে কী করে? এই জন্য কী করে? সে আমাদের সারফেস টেনশনটাকে কমায় রাখে, অর্থাৎ সারফেসের দিকে টানটায় কমায় দিই, ফলে আমাদের লাংসের এলভিওলাগুলো কী করে থাকে? সবসময় এক্সপান্ড থাকতে পারে। এখন আমাদের এলভিওলাসের লাংসগুলো যে এক্সপান্ড থাকে সেই জন্য কি আমাদের ব্রেথিং বা শ্বাস নিতে কষ্ট কম হয়। তাহলে সে কী করে? রিডিউস দ্য ওয়ার্ক অফ ব্রেথিং। এবং এই সারফেস টেনশন কম থাকার কারণে আমাদের লাংসগুলো কী হয়ে যায়? কলাপস হয় না। তাহলে এই কলাপসটাকে প্রিভেন্ট করে কে? আমাদের এই সারফেক্টেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের সারফেস নিয়ে কথাবার্তা। তো আশা করি সবাই আমাদের প্রথম ক্লাসটা বুঝতে পেরেছেন। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসটি করার জন্য, মনোযোগ দিয়ে করার জন্য। কার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।